আমরা যে খবরে চোখ রাখবো অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর। তৃণমূল আমলে ওসির চেম্বারে অনিয়মের কারবার। শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। জমি দখল মামলায় চার্জশিট দিয়েছে ইডি এবং সেখানেই এই অভিযোগ করছে ইডি, কালীঘাট থানার ওসি হওয়ার পরই প্রভাবশালী শান্তনু, এরকমই অভিযোগ উঠে আসছে। আমরা কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, ইডির চার্জশিটে কি বলা হয়েছে, কি অভিযোগ ইডির? দেখো, এই শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি। ল্যান্ড গ্র্যাবিং এবং বেআইনি নির্মাণ যে মামলার যে তদন্ত করছে ইডি, সেই মামলাতে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে ইডির তরফে। এর আগে শান্তনু সিনহা বিশ্বাসের 3 কোটি টাকা নেওয়ার বা যে অভিযোগ সেটি যেমন চার্জশিটে উল্লেখ রয়েছে, তার ছেলেকে গিফট হিসেবে জয় কামদার ঘড়ি গিফট করেছে কোটি টাকা, সেটি যেমন উল্লেখ রয়েছে। সবচেয়ে বড় চাঞ্চল্যকর অভিযোগ শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে আনা হয়েছে, সেটি কালীঘাট থানার ওসির চেম্বার, অর্থাৎ তিনি যখন কালীঘাট থানার ওসি ছিলেন সেই ওসির চেম্বারেই হতো বিজনেস ডিল, অর্থাৎ যে বেনিয়ম বা যে দুর্নীতি, সেই দুর্নীতির বৈঠকগুলো হয়েছে কালীঘাট থানা ওসির চেম্বারে, এমনটাই কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে ইডির তরফে। ইডি কি তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ এনেছে? ইডির তরফে চার্জশিটে উল্লেখ করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কর্মরত বা তার অধস্তন কর্মী, কলকাতা পুলিশে কর্মরত ছিলেন একজন ইন্সপেক্টর, তার স্টেটমেন্টকে হাতিয়ার করা হয়েছে চার্জশিটে। শান্তনু সিনহা বিশ্বাসের যে অপকর্ম বা শান্তনু সিনহা বিশ্বাস যে বেনিয়মগুলো করেছে, ওসির ঘরে যে বৈঠকগুলো করেছেন জয় কামদার এবং জয় কামদারের মতো বিভিন্ন বিল্ডার্সের সাথে, সেই তথ্য প্রমাণ হিসেবে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কর্মরত কালীঘাট থানাতে তিনি সাব ইন্সপেক্টর হিসেবে তিনি কর্মরত ছিলেন। তিনি পরবর্তী সময়ে কালীঘাট থানায় অ্যাডিশনাল ওসি হিসেবে তিনি সেখানে কাজ করেছেন। সেই ইন্সপেক্টরের বর্তমানে তিনি ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, তার স্টেটমেন্টকে হাতিয়ার করা হয়েছে। তিনি স্পষ্টত উল্লেখ করছেন যে কালীঘাট থানায় আসার আগে হেয়ার স্ট্রিট থানায় তখন তিনি সাব ইন্সপেক্টর পদে ছিলেন। তিনি যখন ওসি হেয়ার স্ট্রিট থানায় যখন কর্মরত ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস, তখন তার সঙ্গে কাজ করতেন, তখন পুলিশি সুলভ বা পুলিশি আচরণ ছিল তার মধ্যে। কিন্তু যখন এই রাজনৈতিক প্রভাব, অর্থাৎ তৃণমূল সরকারে বা তৃণমূলের প্রভাবে তিনি যখন ওসি কালীঘাট হয়ে এলেন, তখন থেকেই তার মধ্যে বদল শুরু হলো। এমনকি তার মধ্যে মারাত্মক অভিযোগ উঠছে, একেবারে ওসির চেম্বারে বসে এই অনিয়মের কারবার চালিয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। ইডি তাদের চার্জশিটে এরকমই অভিযোগ জানিয়েছে। হলদিয়া বন্দরে কয়লা দুর্নীতির অভিযোগ, জালে ব্যবসায়ী আশরাফ শেখ। কলকাতার আবাসন থেকে ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার হলদিয়া বন্দরে কয়লা দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার ব্যবসায়ী আশরাফ শেখ। কলকাতার আবাসন থেকে গ্রেপ্তার আশরাফ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, গা ঘেঁষে বয়ে গিয়েছে হলদি নদী, এখানেই হলদিয়া বন্দর। এবার এই হলদিয়া বন্দরেই কয়লা দুর্নীতির অভিযোগ, জালে ব্যবসায়ী আশরাফ শেখ। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়া বন্দর থেকে ডাম্পারে কয়লা বোঝাই করে পালানোর চেষ্টা চলছিল। দেখতে পেয়ে তা আটকায় সিআইএসএফ। খবর দেওয়া হয় হলদিয়া থানায়। এরপরই ডাম্পারে চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ করে মাথার খোঁজ পায় পুলিশ। এরপরই বুধবার কলকাতার আবাসন থেকে ব্যবসায়ী আশরাফ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। বন্দরে আমি খবর নিলাম, বন্দরের সিআইএসএফ এর কাছে বার্ট নম্বর 4 ওখান থেকে L2 ইয়ার্ডে কয়লা শিফটিং হচ্ছিল, যাচ্ছিল খালি বলে, এমটি বলেই বাইরে বেরোনোর চেষ্টা করছিল। সিআইএসএফ সেটাকে চেকিং করে দেখে যে তাতে কয়লা আছে। সিআইএসএফ ওটাকে সিজ করেছে, সেটাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে। এবার সেখানে স্বীকার করেছে যে যারা ধরা পড়েছে যে এটা ওনার নির্দেশে হয়েছে, সেই কারণেই অ্যারেস্ট হয়েছে। হলদিয়া বন্দরে দুর্নীতি, বন্দরে কয়লা দুর্নীতি, সেই অভিযোগেই গ্রেপ্তার বেসরকারি সংস্থার কর্ণধার। গ্রেপ্তার মোট 3 জন। গোটা ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে শিল্পাঞ্চল হলদিয়ায়। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ক্যাগ অডিট, সরকার অনুমোদিত কলেজে সিএজি অডিট। প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে চিঠি দিলেন উচ্চশিক্ষা দফতরের সচিব। কিভাবে রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের অনুদান ব্যবহার হয়েছে, ফি, আয় ব্যয় সহ একাধিক বিষয়ে সিএজি অডিট হবে। সব কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে নথি দিতে নির্দেশ।
এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই কমিশন তৈরি হয়েছেন একজন বিচারপতির নেতৃত্বে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সেই সঙ্গে রাজ্য সরকার একটা গ্রুপ অফ মিনিস্টার্স তৈরি করেছেন অন হোয়াইট পেপার, অর্থাৎ বিভিন্ন দপ্তরে গত 15 বছরে যে কাণ্ড কারখানা হয়েছে তা প্রকাশ করা এবং তার পরিপ্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা সমূহ আমরা প্রকাশ্যে আপনাদের জানিয়ে দেবো হোয়াইট পেপারের মাধ্যমে। এই জন্য একটি গ্রুপ অফ মিনিস্টার বা মন্ত্রী গোষ্ঠী তৈরি হয়েছে। আপনাদেরকে এটুকু বলতে পারি যে শিক্ষাক্ষেত্রে গত 15 বছরে এই ধরনের কাজ কারবার করে কেউ আর ছাড় পাবেন না, প্রত্যেকেই আইনি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে যেতে হবে। নাম না করে ব্রাত্য বসুকে নিশানা করলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে আর এক বিচারপতির নেতৃত্বে কমিশন, আমাদের হোয়াইট পেপার এবং আমরা প্রসেসে যে ভুরি ভুরি অভিযোগ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক সম্পর্কে আসছে, আমরা সেগুলো নজরে রাখছি, সেগুলো তদন্ত করছি এবং তার যা পরিণাম, সেই পরিণাম যদি কেউ দোষী হয় সেই দোষীকে পেতে হবে। পূর্বতন শিক্ষামন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় আছেন কেউ জানেন না, মানে কোনো রকম কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। সেটা তো আমার জানার কথা না, এটা আপনাদের কাজ। এবং ওনার পরিবার যদি মিসিং ডায়েরি করে থাকে তাহলে তার পরিবারকে জিজ্ঞেস করলে এটা বলতে পারবেন, তা আমার পক্ষে তো বলা সম্ভব নয়। আবারও সেবাশ্রয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, আর এবার 2.5 বছরের শিশুর ডান হাত বাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মান্না দম্পতি। আমাদের জীবনটা পুরো শেষ হয়ে গেছে সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে। ডক্টর শান্তনু সেনকে আর অভিষেক ব্যানার্জিকেই আমি এর জন্য দায়ী করব। আজকের এই যে একটা তার শোল্ডার থেকে হাত নেই, সে সারা জীবন কিভাবে থাকবে বলুন তো। অভিষেক ব্যানার্জি নিজের মুখে বলেছিলেন যে পুরোপুরি দায়িত্ব আমি এই বাচ্চাটা নিচ্ছি। উনি যখন করবেনই না কিছু, তাহলে এই দায়িত্বটা, উনি প্রতিশ্রুতিটা কেন দিলেন আমাকে? সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তালিকায় নয়া সংযোজন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের কৃতি মান্না। অভিযোগ, সেবাশ্রয়ে গাফিলতির কারণে 2.5 বছরের শিশুর ডান হাত বাদ গেছে। এর জন্য শিশুর মা বাবা দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাদের জীবনটা পুরো শেষ হয়ে গেছে সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে। ডক্টর শান্তনু সেনকে আর অভিষেক ব্যানার্জিকেই আমি এর জন্য দায়ী করব, কারণ ওদের কথাতেই আমি কিন্তু আমার ধারাবাহিক চিকিৎসা আমি বন্ধ করেছিলাম। ওরা এরকম ভাবে প্রতারণা করবে, ধোঁকা দেবে। সেবাশ্রয়ের পা কাটা গেছিল, হাত কাটা গেছে, কিন্তু সাংসদের লজ্জায় মাথা কাটা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লজ্জায় মাথা কাটা যাচ্ছে না। যা করে গেছে, যে নির্বাচনী রাজনীতিতে আমাদের যা হয়ে গেছে পশ্চিমবঙ্গ, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেন আমাদের বাকি রেস্ট অফ দ্য দেশের কাছে লজ্জা। একের পর এক কমপ্লেন জমা হচ্ছে। আপনি নির্বাচনী রাজনীতিতে দুধাপ এগোনোর জন্য মানুষের জীবনেরকে মাসুল করলেন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, এখানকার বাসিন্দা চিত্তরঞ্জন মান্না এবং রুমা মান্না। তাদের একমাত্র সন্তান কৃতি। পরিবারের দাবি, জন্মের 1 বছর পর থেকে কৃতির ডান হাতে ব্যথা শুরু হয়। একের পর এক হাসপাতালে ঘোরেন, শেষমেশ চিকিৎসা শুরু হয় দিল্লির এইমসে। পরিবারের দাবি, সেই চিকিৎসা চালাতে খরচ অনেক। এর জন্য রাস্তায় ঘুরে ঘুরে টাকাও তুলতে হয়েছে। গত বছর সেবাশ্রয় ক্যাম্পের কথা জানতে পারেন মান্না দম্পতি। প্রথমে বিষ্ণুপুরের পৈলান এবং পরে নেপালগঞ্জের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান। পরিবারের দাবি, শিশুর চিকিৎসা এবং পড়াশোনার দায়িত্ব নেবেন বলে আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, আশ্বাসের পর 6 মাস কেটে গেলেও কৃতির কোনো চিকিৎসা হয়নি। শেষমেশ মেয়েকে নিয়ে যান বেঙ্গালুরু। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। 2.5 বছরের কৃতির ডান হাত বাদ দিতে হয়। ওনার ওই কি একটা নিঃশব্দ বিপ্লব নাকি কি একটা বই ছাপিয়েছিলেন ওখানে, সে কোথায় কি করেছি না করেছি, সেইটা যখন খুলছি, সেখানে গিয়ে দেখছি আমাদের ছবি। কি কারণে ওনার দেয়ার কি রাইট কে দিয়েছিল, আমাকে জিজ্ঞেস করে দিয়েছিল। উনি তো ডাইরেক্ট মুখের উপর বলে দিলেন যে আমি এই বাচ্চার জন্য কিছু করতে পারবো না। ওটা শান্তনু সেন বলেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে আসছে না, আর যোগাযোগ একবারই। আমি চাইছি এর একখানা তদন্ত হোক। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার মহেশতলার সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। এক মহিলার ডান পা বাদ যায়। এবার 2.5 বছরের শিশুর ডান হাত বাদ। এই ঘটনায় বিষ্ণুপুর থানায় অভিযোগ জানিয়েছেন মান্না দম্পতি। অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে, সেবাশ্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল, সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও জানে না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কি ওষুধ দিয়েছে এরা জানেও না, আর্জি করে পাঠায়
এবং আরজিকর থেকে এত পরিস্থিতি খারাপ হয়েছে যে হাতটা কেটে বাদ দিতে হবে। একটা যে ঢপবাজি, এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে এবং মেয়েটাকে নিয়ে যে মার্কেটিং করেছে অভিষেক ব্যানার্জি, তো এটা একটা বিচার হওয়া দরকার আছে, সেই জন্য এনারা আইনের দ্বারস্থ হয়েছেন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার, সুবিচার দিতে পাশে আছে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর। 13 বছর পর বিচারের আশায় বুক বাঁধছে কামদুনি। বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে। আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছে। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। সব জানে মুখ্যমন্ত্রী, সব জানে, বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। 13 বছর কেটে গেছে, আজও বিচারের দাবিতে কাঁদে কামদুনি। বুধবার জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন কামদুনির নিহত নির্যাতিতার মা, দাদা এবং প্রতিবাদী টুম্পা কয়াল। উনি বলেছেন যে 1 মাসের মধ্যেই সাজা ঘোষণা হবে এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই ফাইল খোলা হবে, উনি আশ্বাস দিয়েছেন। উনি এটাও বলেছেন সরকারি উকিল দ্বারাই সুপ্রিম কোর্টের মামলাটা দেখবেন। দেখুন, আমরা যে আশাটা রেখেছিলাম আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর উপরে, সেই আশাটা আজকে কোথাও না কোথাও গিয়ে সত্যি হয়েছে। আমরা পুরো আশ্বাস পেয়েছি, আমরা বিচার পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার সাথে দেখা করে আমরা মানে আশা পেয়েছি। শুভেন্দুদা তখন বিরোধী নেতা ছিল, ওনার হাত ধরে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। তো এখন কেসটা সুপ্রিম কোর্টে রয়েছে। আগের সরকার যেভাবে কেসটাকে চাপা দিয়ে রেখেছিল সুপ্রিম কোর্টে, যাতে না চলে মানে ওঠে, আমরা সেটা করব না, কেসটা তুলবো। যে গাফিলতিগুলো সিআইডি ছিল, আমি যেটা লিখেছি 11খানা পয়েন্ট, সেই 11খানা পয়েন্ট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার হাতে আমরা দিয়েছি। তো আজকাল যা রেপ বাড়ছে, এদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করে মেরে দেওয়াই দরকার, আইন হোক এনকাউন্টার। June 2013 কামদুনিতে গণধর্ষণ, খুন। বাড়ি ফিরছিলেন কামদুনির কলেজ ছাত্রী, তখনই তাকে টেনে হিঁচড়ে পাঁচিল ঘেরা পরিত্যক্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর গণধর্ষণ, নির্যাতন, খুন। এই ঘটনায় একে একে গ্রেফতার করা হয় 9 জনকে। 2.5 বছর পর কামদুনি মামলার রায় দেয় নগর দায়রা আদালত। মামলায় অভিযুক্ত 9 জনের মধ্যে বিচার চলাকালীনই মারা যায় গোপাল নস্কর। বাকি 8 জনের মধ্যে 6 জনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। এর মধ্যে 3 জনকে ফাঁসির সাজা দেয়, বাকি 3 জনের যাবজ্জীবন। এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় অভিযুক্তরা। নিম্ন আদালতে হওয়া ফাঁসির সাজা বদলে যায় আমৃত্যু কারাদণ্ডে। একজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়, সাজা কমিয়ে দেওয়া হয় বাকি 3 জনেরও। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় নির্যাতিতার পরিবার। তাদের অভিযোগ, তৃণমূল জামানায় শীর্ষ আদালতে রাজ্য সরকারের সহযোগিতা মেলেনি। বদলের বাংলায় বিচারের আশায় বুক বাঁধছে কামদুনি। সব জানে মুখ্যমন্ত্রী, সব জানে, বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। দীর্ঘ 13 বছর সরকারের এগেনস্টে লড়াই করেছিলাম, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। তো যখন আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ছিলেন, তখন উনি আশ্বাস দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে অবশ্যই তোমরা বিচার পাবে। তো আজ জনতার দরবারে দ্বারস্থ হয়েছি। তো এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, তারা যেন বিচারটা পায়। ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে দেওয়া হলো। যেভাবে শক্ত হাতে হাল ধরেছেন, বারুইপুরের ঘটনাটা দেখে আমরা অনেকটাই খুশি হয়েছি। নতুন সরকার যখন এসছে, আবার আস্থা ফিরে পেয়েছি, আবার বিশ্বাস ফিরে পেয়েছি যে আবার কামদুনির বিচার হবে।
বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল। আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছে। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সেতু চেয়ে জনতার দরবারে, মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হিঙ্গলগঞ্জ। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল জামানায় সেতুর আর্জি জানিয়েও কোনো ফল মেলেনি। এবার ভরসা মুখ্যমন্ত্রীর জনতার দরবার। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানেরই দুই গ্রাম বিশপুর এবং মামুদপুর। পাশ দিয়ে বয়ে গিয়েছে গৌড়েশ্বর নদী। স্কুল, কলেজ, অফিস কিংবা কোনো প্রশাসনিক কাজ হিঙ্গলগঞ্জ পৌঁছতে নদী পারাপারি ভরসা। এই গৌড়েশ্বর নদীতে দীর্ঘদিন ধরে সেতুর দাবি হিঙ্গলগঞ্জের। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল জামানায় বারবার আর্জি জানিয়েও কোনো ফল মেলেনি। এবার তাই সল্টলেকে মুখ্যমন্ত্রী জনতার দরবারে ব্রিজের দাবি। প্রায় 5 বছর ধরে লড়াই করছেন হিঙ্গলগঞ্জ ব্লকের কিছু মানুষ। মূলত তাদের যে গ্রাম, প্রচুর মানুষের বসবাস, প্রায় 3টি গ্রাম মিলিয়ে 50,000-এর কাছে মানুষের বাস, কিন্তু তা সত্ত্বেও তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা গৌড়েশ্বর নদী, তার উপর একটা সেতুর দাবি, যেটা তারা দীর্ঘদিন ধরে জানাচ্ছেন, সেই সেতুর বাস্তবের মুখ দেখেনি। আমাদেরকে প্রথমে সুন্দরবন উন্নয়ন দপ্তরে গিয়েছিলাম, সেখানে তারা মাপজোক করে বলল যে এটা আমাদের কাজ না, ছেড়ে দিল। তারপরে আমরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে গেলাম, পঞ্চায়েত দপ্তরে সেক্টর 3-তে পঞ্চায়েত ভবনে গিয়ে সেখানে জমা দিলাম। সেখানে জমা দেওয়ার পর তখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সুব্রত মুখার্জি, তিনি আমাদের অনেক মাপজোক ইত্যাদি সব করানোর পর বলল ওটা বিগ বাজেটের, আমার পক্ষে সম্ভব না। আমাদের দৃঢ় বিশ্বাস, মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে চলেছেন, কাজ করছেন, আমাদের সমস্ত অভিযোগ শোনার পরে উনি দ্রুত কাজটা করবেন, এটা আমরা বিশ্বাস রাখি, তাই আমরা এসেছি এখানে। হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদী, যাত্রীদের অভিযোগ নদীঘাটের অবস্থা বেহাল, যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা। নদীপথ এড়াতে চাইলে বিকল্প রাস্তা হাসনাবাদ হয়ে হিঙ্গলগঞ্জ, সেটাও প্রায় 20 কিলোমিটার বাড়তি পথ। বাসিন্দাদের দাবি, এই যাতায়াতে খরচ এবং সময় দুই বেশি লাগে। এবার তাই মুখ্যমন্ত্রী জনতার দরবারে ব্রিজের দাবি। মিলেছে আশ্বাস, মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাখছেন হিঙ্গলগঞ্জের দুই গ্রামের বাসিন্দারা। অনেকদিন হবে করে আসছে, কিন্তু হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, বিশপুর অঞ্চলে, আমাদের এই মাহাতপুর বা বিশপুর এই মধ্যখানে যে ঘাটটা আছে, এই ব্রিজটা যেন হয়। ব্রিজটা হলে আমাদের খুব সুবিধে। ব্রিজটা নিয়ে উনি আশ্বাস দিয়েছেন, তো ব্রিজটা হোক। ব্রিজটা হলে আমাদের দাবি দীর্ঘদিনের দাবি, এটা হলে আমরা খুবই উপকৃত হব, দুই পারের খুব উপকৃত হব। এই শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু তারা আশ্বাস পেয়েছেন যে এখানে সেতু হবে। হিঙ্গলগঞ্জ থেকে সান্নিক এবং অনুপম শাহ রিপোর্ট, নিউজ 18 বাংলা। ছেলেকে খুনের অভিযোগ পরিবারের, বিচার পেতে জনতার দরবারে বাবা মা। 2024-এর 13 এপ্রিল লেকটাউনে বন্ধুর ফ্ল্যাটে দেহ মেলে। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার উল্লেখ। খুনকে আত্মহত্যা দেখানোর অভিযোগ পরিবারের। প্রভাব খাটানোর অভিযোগ প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে। আমার ছেলে লোহারা রামকৃষ্ণ মিশনের লাস্ট সেমিস্টারের স্টুডেন্ট ছিল। শিবভূমিতে পুবালি অ্যাপার্টমেন্টে ওর বন্ধুর সঙ্গে ও থাকতো। টিএমসির মুখপাত্র বিধাননগর কলেজের জিএস, তৎকালীন জিএস অনুরাগ সিং দক্ষিণ, আমার ছেলেকে মেরে, ও মায়াঙ্ক আর সানি, এই 3 জন মিলে মেয়ে আমাদের ছাড়া পোস্টমর্টম, লাস্টে পুলিশ দিয়ে পোড়ানো, সব সুজিত বসুর অনুকরণে ওনার ছত্র ছালাপে করে ফেলেছে। লেকটাউন থানার পুলিশ আমাদের কোনো পাত্তাই দেয়নি, একটা জিডি পর্যন্ত করতে দেয়নি। যদিও জিডি দিয়েছে, তাদের মন গড়া করে লেখে তারপর জিডি করতে দেয়। শ্মশানে নিয়ে গেছিলাম, সেখান থেকে আমি আবার ময়না তদন্ত করবো, লাস্ট বডি ফেরত নিয়ে আসবো। চাকদা থানার আইসি ডেকে বলছে যে দেহ এখন সৎকার করে নিয়ে যাও, নাহলে তোমাদের যে কজন আছে সেই কজন ধরে পুড়িয়ে দেবো। এর পিছনে পুরোটাই মদত সুজিত বসু। পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর। জনতার দরবার থেকে বেরিয়ে আশ্বস্ত পরিবারও।
লহরা রামকৃষ্ণ মিশনের যে ছাত্র খুনের ঘটনা এবং সেখানে বিভিন্ন নাম রয়েছে, সুজিত বসুর অনুগামীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ এবং মেরে ফেলার অভিযোগ করছেন তার বাবা মা। আমি যা বলবো সেটা তো এখানে কার্যে পরিণত হবে, অ্যাকশনে পরিণত হবে। এখানে মানুষ আসেন, তারা অনেক প্রত্যাশা নিয়ে আসেন। শুধু দেখনা হয় সোচনা হয়তো আমরা বিশ্বাস করি না, আমরা করনা হয়তো বিশ্বাস করি। অ্যাকশন টেকেন রিপোর্টও আমরা দিয়ে দিয়েছি। মোরাললেস 80% অভিযোগের সমাধান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার করতে পারছে। আমি নিজেও এটা মনিটরিং করি। উনি আমাদের কথা ভালো করে শুনলেন, আশ্বস্ত দিলেন যে ঠিক তদন্ত হবে এবং উপযুক্তরা শাস্তি পাবে। এটাই চেয়েছিলাম মূল অভিযুক্তের সাথে, যেই থাকুক তদন্ত হোক। কেন মারলো, কিসের জন্য মারলো, যদি সুইসাইডই করে থাকে কেন করেছে, ছেলে তো খুঁজে পাবো না। দেখি, দীর্ঘ আশা নিয়ে আসছি, আমার মনে হয় এটা করবে। উনি বলছে আমি দেখছি, খুব তাড়াতাড়ি দেখছি, ইমিডিয়েটলি তদন্ত শুরু করব। আমি ঐতিহ্য পাছাল উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি ঋতব্রত নাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। 21শে জুলাই প্রথমে তো দড়ি টানাটানি, তারপরে সেই 21শে জুলাই একটা জায়গা দেওয়া হয়েছে নির্দিষ্ট করে, হাইকোর্ট বলে দিয়েছে এখানেই 21শে জুলাই করতে হবে, বেশ কিছু শর্ত দিয়েছে। তো 21শে জুলাই কেমন হতো বিগত দিনের একটা ছবি দেখাই আপনাদের। 2022 সালের 21শে জুলাই দেখুন। আজকে এটা একটা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর মাত্রই কয়েক ঘন্টা, রাত পোহালেই রথযাত্রা। পুরী থেকে শুরু করে আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গায় ইসকন, মাহেশ, সর্বত্রই এখন শেষ তুলির টান, একেবারে চূড়ান্ত ব্যস্ততা চলছে। আর এবার তো রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে, ফলে উৎসাহিত বিভিন্ন রথযাত্রা কমিটি এবং মেলা কমিটিগুলো। এই মুহূর্তের প্রিপারেশন ঠিক কেমন চলছে রাজ্য জুড়ে এবং পুরীতেই বা কি হচ্ছে, সব ছবি দেখাবো। মিমি রয়েছে আপনার সঙ্গে, আর আমার সঙ্গে থাকবেন আমার সহকর্মীরা। শুরুতে আসুন আমরা মহিষা দলে চলে যাই। রথে মহিষা দলে একেবারে উৎসব। রথতলা থেকে গুন্ডিচা, বাটি, মাসির বাড়ি পর্যন্ত এই পুরো রাস্তাটায় গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধিকরণ করা হয়। রথের আগের দিন বিশেষ পুজো পাঠেরও আয়োজন। সুজিত আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত, একটু যদি আমাদের ছবিটা বলো, এই মুহূর্তে কি চলছে, কি আয়োজন? দেখো, প্রথা মেনে 250 বছরের প্রথা মেনে মহিষা দলে কিন্তু আজ অর্থাৎ আগামীকাল যেখানে রাত পোহালেই রথযাত্রা মহা ধুমধাম, তার ঠিক আগেই আজকে দেখা গেল কি ছবি, যে ছবি গত 250 বছর ধরে দেখা যায়, সেটা হলো রশি পুজো। অর্থাৎ রথে রশি বাঁধা হয়, তাকে পুজো করা হয়, সেই পুজো পাঠের ছবি আমরা দেখাচ্ছি। বৃষ্টি এসেছিল, কিন্তু বৃষ্টিও উৎসাহে খামতি আনতে পারেনি বলা যায় দর্শকদের, স্থানীয় মানুষদের। কারণ এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন মানুষ। এই যে রথ সড়ক, যেখানে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে, যেখানে পুজো পাঠ হচ্ছে, রাজ পরিবারের মানুষজন আছেন মহিষা দলের মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ আজও কিন্তু মিমি পৌঁছে গিয়েছেন। কেন এসেছেন? মহিষাদল রাজ পরিবারের এই রথ, 250 বছরের রথ, যেখানে প্রথা মেনে আগামীকাল টানা হবে, কিন্তু আজ থেকে রশি পুজো, লেথ পুজো এবং সেই যে পুজোর প্রসাদ পাওয়া, সবটাই কিন্তু মানুষের উৎসাহ লক্ষ্য করা যায় সব কিছুকে ঘিরে। এবং মিমি, এই যে আজকের আনন্দ অনুষ্ঠান শুরু হয়ে গেল, কাউন্টডাউন শুরু হয়ে গেল, সেখানে রাজ পরিবারের বর্তমান বংশধররা থাকলেন মহিষা দলের মানুষজন, থাকলেন ভিন জেলা থেকে আসা মানুষজন। এই অনুষ্ঠান প্রতি বছর হয়, প্রতি বছর দেখে আসেন, মানুষ সামিল হন, কিন্তু কিছুতেই পূরণ হয় না এই প্রথা। তার কারণে তার ঠিক একদিন আগেই আজ রথের রশি পুজো পাঠ ঘিরে একেবারে উৎসবের ছবি মহিষা দলে। খুব ভালো হয়েছে, প্রস্তুতি খুব ভালো হয়েছে, মানুষের প্রচুর উদ্যম আছে রথযাত্রা নিয়ে, আশা করি খুব ভালো হবে। 250 বছর পদার্পণ করলো। এই রথের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম থেকেই মদন গোপালের রথ। জগন্নাথ যান, বলরাম সুভদ্রা যান না,
তাই আমাদের এখানে স্নানযাত্রা হয় না। পুরনো প্রথা চলে আসছে পালকি করে আসা, বাকি অনেক পুরনো প্রথা ছিল সেগুলো আর এখন নেই। যেমন কামান দাগা হতো, কামান দাগা প্রশাসনিক তরফ থেকে বন্ধ হয়ে গেছে, আমি দেখেছি। এখন এই পালকি করে এসে কাছে স্পর্শ করলে তারপর রথ চলে। আমরা সবাই স্টেক হোল্ডার সব সঙ্গে নিয়ে মিটিং করে নিয়েছি, সেফটি সিকিউরিটি এবং যে আছে রথযাত্রা के अरेंजमेंट प्रॉपर्ली था, सब अरेंजमेंट इन प्लेस আছে। আশা করি কি মতলব সাকসেসফুলি আমরা রথযাত্রা সফল করতে পারবো। মহিষাদল থেকে শুরু করে দীঘা, তারপরে মেচেদা, নন্দীগ্রাম আর তমলুক 5 জায়গা আমাদের যাচ্ছে রথযাত্রা হবে। খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নিয়ে মাহেশ। এবার 600তম বর্ষে মাহেশের রথ। কিরকম তার প্রস্তুতি চলছে? রানা রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী জানাবেন ছবিটা। রানা, হ্যাঁ মিমি, দেখো পুরীর মানে রথের পরেই কিন্তু মাহেশের রথের একটা ঐতিহ্য রয়েছে। মানে এই সময় গতকাল থেকে আজ এই তোমার 2 দিন চলছে প্রভু জগন্নাথ দেবের হচ্ছে নবযৌবন উৎসব। ফলে গতকাল যেমন যে মানে ভিড় লক্ষ্য করা গেছে, আজকে মানে আরও ভিড় রয়েছে। সকাল থেকে যেমন মানে পুজো চলছে, এখন বাজে রাত্রির 8টা, এখনও কিন্তু বহু মানে যারা ভক্ত, যারা পুণ্যার্থী তারা কিন্তু আসছেন, তারা জগন্নাথ দেবকে তারা দর্শন করছেন। হচ্ছে ভেতরে পুজো চলছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে যেন এবছর মানে তো মনে হচ্ছে একটা আলাদা মাত্রা পেয়েছে এই মাহেশের রথকে ঘিরে। তার কারণ রাজ্য সরকারের যেহেতু 5 লক্ষ টাকা একটা অনুদান যেমন রয়েছে, মানে তার পাশাপাশি যেভাবে মাহেশ মন্দিরকে আলো দিয়ে সাজানো হয়েছে, হচ্ছে রথে তোমার রঙের হচ্ছে প্রলেপ পড়েছে, ফলে প্রচুর মানুষজন তারা কিন্তু আসছে এই শ্রীরামপুর মাহেশে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। মানে পাশেই বসেছে তোমার মেলা, মানে যে স্নানপিড়ির মাঠ সেখানে তোমার মেলা বসেছে। মন্দিরের ভেতরে হচ্ছে সাংস্কৃতিক মঞ্চে চলছে বিভিন্ন ঠাকুরের যে সমস্ত অনুষ্ঠানের নাচ গানের মানে সব পাঠ হচ্ছে। মানে পাশাপাশি যেটা সবচেয়ে বড় আশ্চর্য যে এই যে মাহেশের একটা যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু ক্ষুণ্ণ যেন না হয়, সেই জন্য কিন্তু প্রচুর পুলিশ প্রশাসনও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। শুধু রাত মানে রাত পুরোলেই ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে